আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফে দিবা। বাংলাদেশের আর্থিক খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশের উত্থান, বিতর্ক, রাজনৈতিক টার্গেটিং এবং শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারানোর ঘটনাকে এখন অনেকে শুধু একটি ব্যাংক দখলের গল্প হিসেবে দেখছেন না, বরং এটি রাষ্ট্র, গণমাধ্যম, বুদ্ধিজীবী গোষ্ঠী এবং রাজনৈতিক ক্ষমতার পারস্পরিক সম্পর্কের একটি জটিল উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রথম আলোর কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন ও ফটোকার্ড প্রকাশ করে দেখিয়েছে কিভাবে 2011 থেকে 2018 সালের মধ্যে ইসলামী ব্যাংক ধীরে ধীরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায় এবং পরবর্তীতে ব্যাপক লুটপাটের শিকার হয়। প্রতিবেদনে রাষ্ট্রীয় সংস্থার ভূমিকা, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নীরবতা এবং আর্থিক অনিয়মের বিস্তৃত চিত্র উঠে এসেছে। তবে একই সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়েছে আরেকটি প্রশ্ন নিয়ে। এই দখল প্রক্রিয়ার সামাজিক ও রাজনৈতিক ভিত্তি কিভাবে তৈরি হয়েছিল এবং সেই ভিত্তি তৈরিতে গণমাধ্যম ও সুশীল সমাজের একটি অংশের ভূমিকা কতটা ছিল। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বিশ্লেষকদের মতে ইসলামী ব্যাংকে ঘিরে যে জনমত তৈরি হয়েছিল সেটি হঠাৎ করে গড়ে ওঠেনি। দীর্ঘ প্রায় 2 দশক ধরে বিভিন্ন মহল থেকে ব্যাংকটিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক কাঠামোর মধ্যে উপস্থাপন করা হয়েছে। ফলে যখন এর মালিকানা কাঠামোয় রাষ্ট্রীয় হস্তক্ষেপ ঘটে তখন সমাজের একটি অংশ সেটিকে অন্যায় হিসেবে দেখেনি, বরং প্রয়োজনীয় বা নৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে। এই প্রক্রিয়াকে অনেকে মার্কিন ভাষাতাত্ত্বিক ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কি এবং এডওয়ার্ড এস হারম্যানের আলোচিত ম্যানুফ্যাকচারিং কনসেন্ট তত্ত্বের সঙ্গে তুলনা করছেন। তাদের বিখ্যাত গ্রন্থ ম্যানুফ্যাকচারিং কনসেন্টে দেখানো হয়েছিল আধুনিক গণমাধ্যম কিভাবে তথ্য নির্বাচন, উপস্থাপন এবং পুনরাবৃত্তির মাধ্যমে জনগণের মধ্যে একটি নির্দিষ্ট মতামত প্রতিষ্ঠা করে এবং শেষ পর্যন্ত সেই মতামত রাষ্ট্রীয় নীতির পক্ষে সামাজিক বৈধতা তৈরি করে। বাংলাদেশের ক্ষেত্রে ইসলামী ব্যাংককে কেন্দ্র করে অনুরূপ একটি পরিস্থিতি তৈরি হয়েছিল বলে সমালোচকরা মনে করেন। স্বাধীনতার পর দেশের ব্যাংকিং খাতে শরিয়া ভিত্তিক ব্যাংকিং একটি বিকল্প ধারার সূচনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ। প্রবাসী আয়, ক্ষুদ্র ব্যবসা, গ্রামীণ অর্থনীতি এবং ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন গ্রাহকদের মধ্যে ব্যাংকটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। দেশের সবচেয়ে লাভজনক বেসরকারি ব্যাংকগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি এটি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বীমা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে একটি বিস্তৃত অর্থনৈতিক নেটওয়ার্কও তৈরি করে। কিন্তু একই সময়ে ব্যাংকটির সঙ্গে জামাতে ইসলামীর ঘনিষ্ঠতার অভিযোগও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিল। যদিও ব্যাংকটির পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়েছে যে এটি একটি স্বতন্ত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান, তবুও ধীরে ধীরে জনপরিসরে ভিন্ন এক বয়ান শক্তিশালী হতে থাকে। এই বয়ানের অন্যতম প্রধান মুখ ছিলেন অর্থনীতিবিদ আবুল বারাকাত। তিনি দীর্ঘদিন ধরে মৌলবাদের অর্থনীতির নামে একটি তত্ত্ব প্রচার করেন। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তিগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলে একটি সমান্তরাল অর্থনৈতিক ক্ষমতা কাঠামো তৈরি করেছে এবং ইসলামী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সেই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। তিনি দাবি করেন এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বছরে হাজার হাজার কোটি টাকার মুনাফা অর্জিত হচ্ছে, যা পরবর্তীতে রাজনৈতিক ও আদর্শিক কার্যক্রমে ব্যবহৃত হয়। বিভিন্ন টেলিভিশন টকশো, সেমিনার, প্রবন্ধ এবং গবেষণাপত্রে এই তত্ত্ব ব্যাপকভাবে আলোচিত হয়। সমর্থকরা এটিকে নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্ন হিসেবে উপস্থাপন করেন। তবে সমালোচকরা বলেন এই তত্ত্বের পরিসংখ্যানগত ভিত্তি দুর্বল ছিল এবং এটি মূলত একটি রাজনৈতিক ন্যারেটিভ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। পর্যবেক্ষকদের মতে এখানে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মূলধারার অনেক সংবাদ মাধ্যম ইসলামী ব্যাংকে শুধুমাত্র একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং মৌলবাদী অর্থনীতির কেন্দ্র হিসেবে উপস্থাপন করা হতে থাকে। ব্যাংকটির ব্যবসায়িক সফলতা বা আর্থিক সক্ষমতার চেয়ে বেশি গুরুত্ব পেতে থাকে এর কথিত রাজনৈতিক সংযোগ। ফলে জনমনে একটা ধারণা তৈরি হয় যে এই প্রতিষ্ঠানের অর্থনৈতিক শক্তি মূলত একটি রাজনৈতিক প্রকল্পের অংশ। এই বয়ান বছরের পর বছর পুনরাবৃত্তি হতে থাকে এবং ধীরে ধীরে সেটি সাধারণ আলোচনার অংশে পরিণত হয়।
এই সময়ের আরেকটি আলোচিত ঘটনা ছিল জামাত সংশ্লিষ্ট বলে দাবি করা ব্যবসা ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ এবং সেগুলো বয়কটের আহ্বান। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে প্রকাশিত বিভিন্ন তালিকায় ইসলামী ব্যাংক, ইবনে সিনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানকে জামাতপন্থী হিসেবে চিহ্নিত করা হয়। 2013 সালের গণজাগরণ মঞ্চ থেকে এই প্রচারণা আরও তীব্র আকার ধারণ করে। আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে প্রকাশ্যে এসব প্রতিষ্ঠান বয়কটের ডাক দেয়া হয়। দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংকের শাখা, এটিএম বুথ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। সমালোচকদের মতে এটি কেবল রাজনৈতিক প্রতিবাদের বিষয় ছিল না, বরং একটি অর্থনৈতিক গোষ্ঠীকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করার মতো প্রচেষ্টা ছিল। তাদের যুক্তি হলো, একটি প্রতিষ্ঠানকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিরোধী, মৌলবাদী বা অবাঞ্ছিত হিসেবে উপস্থাপন করা হয়, তখন সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক বা রাজনৈতিক পদক্ষেপকে জনগণের একটি অংশ স্বাভাবিকভাবে গ্রহণ করতে শুরু করে। ফলে পরবর্তীতে রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার করে মালিকানা কাঠামো পরিবর্তন, পরিচালনা পর্ষদে হস্তক্ষেপ কিংবা নিয়ন্ত্রণ পরিবর্তনের মতো পদক্ষেপগুলো বড় ধরনের সামাজিক প্রতিরোধের মুখে পড়ে না। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও অনেকে ঠিক এমনটাই ঘটেছে বলে মনে করেন। 2017 সালে ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসে। ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয় এবং ধীরে ধীরে এস আলম গ্রুপের প্রভাব প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে এই পরিবর্তনের পেছনে রাষ্ট্রীয় সংস্থার প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা ছিল। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন অবস্থান, গোয়েন্দা সংস্থার তৎপরতা এবং প্রশাসনিক চাপ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়। এরপর কয়েক বছরের মধ্যেই ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে থাকে। বিপুল পরিমাণ ঋণ বিতরণ, নিয়ম বহির্ভূত আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট গ্রুপগুলোকে সুবিধা দেওয়ার অভিযোগ সামনে আসে। পরবর্তীতে এস আলম গ্রুপের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগও উঠে আসে। বর্তমানে ইসলামী ব্যাংকের সংকট নিয়ে যেসব অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, সেখানে মূলত এই দখল পরবর্তী আর্থিক লুটপাটের চিত্রই সামনে আসছে। কিন্তু সমালোচকরা বলছেন, এই বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যায় যদি দখলের পক্ষে জনমত তৈরির প্রক্রিয়াটি আলোচনার বাইরে রাখা হয়। তাদের মতে, গণমাধ্যম, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক কর্মীদের একটি অংশ দীর্ঘদিন ধরে যে প্রচারণা চালিয়েছেন, সেটি শেষ পর্যন্ত এই দখলকে সামাজিক বৈধতা দিয়েছে। এখানে আরও একটি বড় নৈতিক প্রশ্ন সামনে আসে। কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের বিরোধিতা করা গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই বিরোধিতার ভিত্তিতে একটি আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা বা অর্থনৈতিক নেটওয়ার্ককে ধ্বংসযোগ্য হিসেবে উপস্থাপন করা কতটা গ্রহণযোগ্য? সমালোচকদের মতে এই প্রবণতা শেষ পর্যন্ত আইনের শাসন ও সম্পত্তির নিরাপত্তাকে দুর্বল করে। কারণ একবার যদি রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কারো অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়াকে বৈধ বলে মনে করা হয়, তাহলে ভবিষ্যতে একই পদ্ধতি অন্য যে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োগ করা সম্ভব হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মৌলবাদ বিরোধিতা এবং যুদ্ধাপরাধ বিরোধিতা দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী নৈতিক অবস্থান হিসেবে ব্যবহার হয়ে আসছে। এই অবস্থানের কারণে অনেক সময় ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণকেও সমাজের একটি অংশ ন্যায্য বলে মনে করছেন। কিন্তু সমালোচকরা বলেছেন, এই নৈতিক অবস্থানকে ব্যবহার করে যদি আইন বহির্ভূত দখল, অর্থনৈতিক নিপীড়ন বা রাজনৈতিক প্রতিশোধকে বৈধতা দেয়া হয়, তাহলে সেটি শেষ পর্যন্ত পুরো রাষ্ট্রীয় কাঠামোর জন্য বিপজ্জনক হয়ে ওঠে। অনেক বিশ্লেষক মনে করেন, ইসলামী ব্যাংকের ঘটনাটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কারণ এখানে দেখা গেছে, প্রথমে একটি প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে চিহ্নিত করা হয়েছে, তারপর সেটিকে সামাজিকভাবে বিতর্কিত করা হয়েছে, এরপর সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ ঘটেছে এবং শেষ পর্যন্ত অর্থনৈতিক লুটপাটের সুযোগ তৈরি হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় গণমাধ্যম ও বুদ্ধিজীবী সমাজের একটি অংশের ভূমিকা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে। সমালোচকদের ভাষ্য অনুযায়ী বর্তমানে যারা ইসলামী ব্যাংক লুটপাট নিয়ে
ক্ষোভ প্রকাশ করছেন তাদের অনেকেই অতীতের সেই পরিবেশ তৈরিতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রেখেছিলেন। তবে তাদের মধ্যে আত্মসমালোচনা বা অনুশোচনার প্রবণতা খুবই কম দেখা যায়। বরং অনেকে এখনও বিশ্বাস করেন যে মৌলবাদ বিরোধী অবস্থানের কারণে সেই প্রচারণা নৈতিকভাবে সঠিক ছিল। কিন্তু বিরোধীরা বলছেন কোনো রাজনৈতিক বা আদর্শিক অবস্থান কখনোই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অর্থনৈতিক দখলদারির নৈতিক অনুমোদন হতে পারে না। বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে যে আস্থাহীনতা, খেলাপি ঋণ এবং অর্থ পাচারের সংকটে ভুগছে, ইসলামী ব্যাংকের ঘটনাকে অনেকেই তার একটি প্রতীকী উদাহরণ হিসেবে দেখছেন। কারণ এটি প্রমাণ করে দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য, আদর্শিক প্রচারণা এবং রাষ্ট্রীয় ক্ষমতা যখন একসঙ্গে কাজ করে, তখন একটি সফল আর্থিক প্রতিষ্ঠানও খুব অল্প সময়ের মধ্যে ধ্বংসের মুখে পড়ে যেতে পারে। আর সেই ধ্বংসের দায় কেবল দখলদার গোষ্ঠীর উপরই পড়ে না, বরং জনমত তৈরির প্রক্রিয়ায় অংশ নেয়া শক্তিগুলোর ভূমিকাও প্রশ্নের মুখে আসে। পর্যবেক্ষকদের মতে ইসলামী ব্যাংকের ঘটনাটি এখন আর শুধু একটি ব্যাংকের ইতিহাস নয়, এটি বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা, সুশীল সমাজের রাজনৈতিক অবস্থান, রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার এবং জনমত নির্মাণের রাজনীতি নিয়ে বৃহত্তর আলোচনার অংশ হয়ে উঠেছে। আর সেই আলোচনার কেন্দ্রীয় প্রশ্নটি হল, কোনো সমাজে যদি রাজনৈতিক বিরোধিতার ভিত্তিতে একটি অর্থনৈতিক গোষ্ঠীকে বৈধ টার্গেট হিসেবে প্রতিষ্ঠা করা হয়, তাহলে শেষ পর্যন্ত সেই সমাজে আইনের শাসন, অর্থনৈতিক নিরাপত্তা এবং নাগরিক অধিকারের ভবিষ্যৎ কতটা নিরাপদ থাকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।